20 জুন তারিখটা কি আপনাদের কাছে খুব সাধারণ মনে হয়? ক্যালেন্ডারের পাতায় আর 5টা দিনের মতো হলেও এই তারিখে ঘটেছিল বাঙালির ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আচ্ছা, পলাশীর আমবাগান আর 1947 সালের বঙ্গীয় আইনসভা, এই দুটো জায়গার মধ্যে কি কোনো মিল থাকা সম্ভব? 190 বছরের ব্যবধান, অথচ দুটো সময়ের মধ্যে রয়েছে এক অদ্ভুত মিল। 1757 সালের জুন মাসেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে হেরে গিয়ে কলকাতা হারিয়েছিলেন। আর ঠিক 190 বছর পর সেই একই মাসে মানে 1947 সালের 20 জুনে কলমের এক খোঁচায় ভাগ হয়ে গেল অখণ্ড বাংলা। ইতিহাস কি এভাবেই ফিরে আসে, নাকি এটা শুধুই কাকতালীয়? একটা অখণ্ড জাতিসত্তা, যাদের ভাষা এক, খাবার এক, সংস্কৃতি এক, তারা কিভাবে এক টেবিলে বসে সিদ্ধান্ত নিল যে না, আমরা আর একসাথে থাকবো না? আসলে কি ঘটেছিল সেই উত্তাল দিনগুলোতে? কেন ভেস্তে গেল অখণ্ড বাংলা বা ইউনাইটেড বেঙ্গলের স্বপ্ন? নেপথ্যে কারা কলকাঠি নাড়ছিল? শুরু করা যাক 1947 সালের শুরুর দিক থেকে। ব্রিটিশরা তখন তল্পিতল্পা গুটিয়ে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভারত ভাগ হবে, পাকিস্তান হবে, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু বাংলা কি ভাগ হতেই হবে? এই প্রশ্নটা তখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছিল। বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কংগ্রেস নেতা শরৎ বসু, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা, তারা কিন্তু চেয়েছিলেন অন্য কিছু। তাদের স্বপ্ন ছিল এক স্বাধীন সার্বভৌম বাংলা। না তারা ভারতের অংশ হবে, না পাকিস্তানের। বাংলা হবে নিজেই একটি আলাদা রাষ্ট্র। আজকের দিনে দাঁড়িয়ে এটা কল্পনাই করা যায় না, কিন্তু 1947 সালের সেই উত্তপ্ত দিনগুলোতে এই পরিকল্পনাটাই ছিল টক অফ দ্য টাউন। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছিল ইউনাইটেড বেঙ্গল প্ল্যান। সোহরাওয়ার্দী সাহেব, আবুল হাশিম, সহদ বসু, কিরণ শঙ্কর রায়, তারা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করেছিলেন বাংলাকে অখণ্ড রাখার। তাদের যুক্তি ছিল বাংলা ভাগ হলে অর্থনীতি ভেঙে পড়বে, সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে। এমনকি একটা সময় মহাত্মা গান্ধী এবং মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এই পরিকল্পনার প্রতি তাদের মৌন সমর্থন জানিয়েছিলেন। জিন্নাহ ভেবেছিলেন ভেঙে টুকরো হয়ে যাওয়া বাংলার চেয়ে গোটা বাংলা পাকিস্তানের বাইরে থাকলেও ক্ষতি নেই, অন্তত মুসলমানদের হাতে তো ক্ষমতা থাকবে। আর গান্ধীজি, তিনি তখন নোয়াখালী আর সোদপুরে দাঙ্গা থামাতে ব্যস্ত। তিনি চেয়েছিলেন যেভাবেই হোক শান্তি আসুক। কিন্তু রাজনীতির দাবার চাল কি এত সোজাসাপটা হয়? এই ইউনাইটেড বেঙ্গল প্ল্যানের ঘোর বিরোধিতা করে বসলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তার যুক্তি ছিল খুবই স্পষ্ট ও কঠিন। তিনি বললেন, যদি বাংলাকে ভাগ না করা হয় এবং এটি একটি আলাদা রাষ্ট্র হয়, তবে সেখানে মুসলিম জনসংখ্যা বেশি হওয়ায় হিন্দুরা চিরকাল সংখ্যালঘুই থেকে যাবে। আর কে বলতে পারে ভবিষ্যতে এই পুরো বাংলাটাই পাকিস্তানের পেটে চলে যাবে না? শ্যামাপ্রসাদ মুখার্জির যেই আশঙ্কার সাথে একমত হলেন কংগ্রেসের হাইকমান্ড জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেল। তারা ভাবলেন বাংলার এই স্বাধীন হওয়ার ইচ্ছে আসলে পাকিস্তানেরই একটা ট্র্যাপ বা ফাঁদ। ফলে অখণ্ড বাংলার স্বপ্ন শুরুতেই হোঁচট খেল। পরিস্থিতি যখন এরকম টানটান, তখনই দৃশ্যপটে এলেন লর্ড মাউন্টব্যাটেন। ভাইসরয় হয়ে এসেই তিনি বুঝলেন আলাপ আলোচনা করে আর সময় নষ্ট করার মানে নেই। তিনি সোজা লন্ডনে গেলেন এবং সেখান থেকে পকেটে করে নিয়ে এলেন 3 জুনের পরিকল্পনা। রেডিয়াতে ঘোষণা করে দেওয়া হলো ভারত ভাগ হবে, আর সেই সাথে কাঁচি চালানো হবে পাঞ্জাব আর বাংলার মানচিত্রে, অর্থাৎ বাংলা ভাগ নিশ্চিত। ব্রিটিশ সরকার পরিষ্কার জানিয়ে দিল তারা ক্ষমতা হস্তান্তর করবে, কিন্তু অখণ্ড ভারতের হাতে নয়। মাউন্টব্যাটেনের এই ঘোষণার পরেই শুরু হলো আসল নাটক। 20 জুন দিনটি ধার্য করা হলো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। স্থান বঙ্গীয় আইনসভা। এই দিনেই নির্ধারিত হবে বাংলার ভাগ্য। বাংলার মানচিত্র কি আস্ত থাকবে নাকি দ্বিখণ্ডিত হবে? সেদিন আইনসভার স্পিকারের আসনে ছিলেন নুরুল আমিন। আইনসভার সদস্যদের দুটি আলাদা গ্রুপে ভাগ করা হলো। এক দল হিন্দু প্রধান অঞ্চলের প্রতিনিধি, যারা মূলত পশ্চিম অংশের, আর অন্য দল মুসলিম প্রধান অঞ্চলের অর্থাৎ পূর্বাংশের। নিয়মটা ছিল অদ্ভুত। যদি কোনো এক পক্ষ বাংলা ভাগের পক্ষে ভোট দেয়, তবেই বাংলা ভাগ হয়ে যাবে। প্রথমে ভোট নেওয়া হলো যুক্তভাবে। সেখানে 90 জন সদস্য বাংলা ভাগের বিরুদ্ধে ভোট দিলেন, আর 126 জন চাইলেন বাংলা ভাগ না হোক, বরং পাকিস্তান গণপরিষদে যোগ দিক। অর্থাৎ সামগ্রিকভাবে দেখলে কিন্তু অধিকাংশ সদস্যই বাংলা ভাগের বিপক্ষেই ছিলেন। কিন্তু ব্রিটিশদের ওই যে নিয়ম, ডাবল মেজরিটি বা আলাদা করে 2 অংশের মতামত নেওয়া, সেখানেই খেলা ঘুরে গেল। পশ্চিমবঙ্গের আইন প্রণেতাদের আলাদা সভায় ভোটাভুটি হলো। সেখানে 58 জন সদস্য বাংলা ভাগের পক্ষে হাত তুললেন, আর 21 জন চাইলেন অখণ্ড থাকতে। এই তো হয়ে গেল সিদ্ধান্ত। মাত্র 58 জন মানুষের ভোটে 1000 বছরের পুরনো একটা জাতিসত্তা দ্বিখণ্ডিত হয়ে গেল। কংগ্রেস হাইকমান্ড থেকে আগেই নির্দেশ জারি করা ছিল যে হিন্দু সদস্যরা যেন অবশ্যই বাংলা ভাগের পক্ষে ভোট দেন। শ্যামাপ্রসাদ মুখার্জির লবিং আর নেহেরু প্যাটেলের অনড় অবস্থান শেষমেশ জিতে গেল।
অন্যদিকে পূর্ববঙ্গের সদস্যদের সভায় ছবিটা ছিল উল্টো। সেখানে 106 জন সদস্য বাংলা ভাগের বিপক্ষে ভোট দিয়েছিলেন, অর্থাৎ তারা চেয়েছিলেন পুরো বাংলাটাই পাকিস্তানের সাথে যাক, আর 35 জন ভাগের পক্ষে ছিলেন। কিন্তু ওই যে বললাম, এক পক্ষ চাইলেই ভাগ হবে, সেই শর্ত অনুযায়ী পশ্চিমের সদস্যদের রায়েই বাংলার বুক চিরে সীমান্ত রেখা টানা হলো। সেদিন আইনসভার ভেতরে বসে সোহরাবর্দী সাহেবের মনের অবস্থা কী ছিল ভাবুন। তিনি জানতেন তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ভোটের ফলাফল ঘোষণার পর তিনি বলেছিলেন, আশা ও নিরাশার যন্ত্রণার ইতি হলো অবশেষে। স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্রের আদর্শকে পিঠে ছুরিকাঘাত ঘাতা হয়েছে। তার এই কথার মধ্যে কতটা হাহাকার লুকিয়েছিল তা কেবল অনুভব করা যায়। তিনি বলেছিলেন, আমাদের পথ আলাদা হয়ে গেছে, চলুন আমরা পরস্পরের প্রতি বন্ধুত্বের ভাব বজায় রেখেই পৃথক পথে এগিয়ে যাই। গবেষক আলিমুজ্জামানের ভাষায় এটা এক অদ্ভুত সমাপতন। পলাশীর প্রান্তরে বাংলার সূর্য একবার অস্ত গিয়েছিল, আর 20 জুন 1947-এ সেই সূর্যটাকেই যেন মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে ফেলা হলো। অনেকে বলেন, জিন্না যদি শুরুতেই কঠোর না হতেন কিংবা কংগ্রেস যদি একটু নমনীয় হতো, তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত। আবার অনেকে মনে করেন, দাঙ্গা হাঙ্গামা আর পারস্পরিক অবিশ্বাসের যে বিষবাষ্প তখন ছড়িয়ে পড়েছিল, তাতে বাংলা ভাগ হওয়াটা ছিল কেবল সময়ের অপেক্ষা। 1946 সালের কলকাতার দাঙ্গা, নোয়াখালীর দাঙ্গা, এসব ঘটনা মানুষের মন থেকে সহাবস্থানের বিশ্বাসটুকু মুছে দিয়েছিল। মানুষ তখন এতটাই ভীত ছিল যে কাঁটাতারকেই তারা বেশি নিরাপদ মনে করেছিল। বাংলা ভাগের এই সিদ্ধান্তের সময় সাধারণ মানুষের মতামত কিন্তু নেওয়া হয়নি, কোনো গণভোট বা রেফারেন্ডাম হয়নি। সিদ্ধান্ত নিয়েছিল মুষ্টিমেয় কিছু রাজনীতিবিদ আর আইনসভার সদস্য। গ্রামের যে কৃষকটি তার প্রতিবেশী জেলের সাথে মিলেমিশে থাকত, কিংবা যে তাঁতি তার সুতো কিনত পাশের গ্রামের মহাজনের কাছ থেকে, তাদের কেউ জিজ্ঞেস করেনি, ভাই তোমরা কি আলাদা হতে চাও? মানচিত্রের উপর দিয়ে কলম চলে গেল, আর মুহূর্তের মধ্যে হাজার বছরের প্রতিবেশী হয়ে গেল ভিনদেশী। আজ যখন আমরা পেছনের দিকে তাকাই, তখন অনেক যদি আর কিন্তু সামনে আসে। যদি ইউনাইটেড বেঙ্গল হতো, তাহলে আজকের দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কেমন হতো? বাংলাদেশ তখন থেকেই স্বাধীন থাকত, নাকি অন্য কোনো সংঘাতের জন্ম নিত? এসব প্রশ্নের উত্তর আজ আর পাওয়া সম্ভব নয়। তবে 20 জুন তারিখটা আমাদের মনে করিয়ে দেয়, রাজনীতি কিভাবে মানুষের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে, কিভাবে ধর্মের সমীকরণ আর ক্ষমতার লোভ একটা সাজানো বাগানকে তছনছ করে দিতে পারে। বাংলা ভাগের এই ইতিহাস শুধু মানচিত্র বদলানোর ইতিহাস নয়, এটা লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুত হবার ইতিহাস, হাহাকারের ইতিহাস। দেশভাগের পর কত মানুষ যে এপার থেকে ওপার আর ওপার থেকে এপারে গিয়ে সর্বশান্ত হয়েছে, তার হিসেব কোনো সরকারি নথিতে পুরোপুরি পাওয়া যাবে না। পরিশেষে একটা কথাই বলা যায়, ইতিহাস বড়ই নিষ্ঠুর। সে আবেগ বোঝে না, সে শুধু ফলাফল মনে রাখে। 20 জুনের সেই ভোটাভুটিতে হয়তো অনেকে জিতেছিলেন, কেউ কেউ হেরেছিলেন, কিন্তু দিন শেষে হেরে গিয়েছিল বাঙালিয়ানা। ভাষা আর সংস্কৃতি হয়েছিল গৌণ। যে ক্ষত সেদিন তৈরি হয়েছিল, তা কি আজও পুরোপুরি শুকিয়েছে, নাকি আজও আমরা সেই বিভাজনের রেখা মনের মধ্যে বহন করে চলেছি? 1757 থেকে 1947 এই দীর্ঘ পরিক্রমায় বাংলা অনেক কিছু দেখেছে, কিন্তু নিজের শরীর চিরে দুভাগ করার মতো যন্ত্রণা আর কিছুতে কি আছে সন্দেহ। কেমন লাগলো এই অজানা ইতিহাসের গল্প? আপনারা কি মনে করেন অখণ্ড বাংলা থাকলে আজ আমরা আরও শক্তিশালী হতাম, নাকি সংঘাত আরও বাড়ত? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।